হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মের এপিসোড 4 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনবকের প্রচণ্ড শরীর খারাপ করতে থাকে। যখন ওর ঘুম ভাঙে তখন ওর মনে পড়ে যায় যে আগের দিন রাত্রিরেও খুবই খারাপ ব্যবহার করেছে ড্রিঙ্ক করে। এদিকে হংডো বাড়ি থেকে বেরোনোর সময় ওর ভাই ওর জন্য খাবার আনতে বলে, কিন্তু হংডো মেকআপ করতে এতটাই ব্যস্ত ছিল, প্লাস ওর সেদিন ছুটির দিনও ছিল। উনবক ওকে প্রমিস করেছিল সেদিন ওর বেড়াতে যাবে, তাই ভাইয়ের কথা কানেই যায় না। উনবককে জিজ্ঞেস করে যে তুমি আমাকে প্রমিস করেছিলে বেড়াতে যাবে না, কিন্তু উনবক সেদিন ড্রিঙ্ক করেছিল, প্রমিস করার কথাটাও একদম ভুলেই গেছে। তাই হংডোকে বলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি বলে ও নিজের রুমের ভেতর চলে যায়। হংডো এখানে এক্সাইটেড হয়ে ওয়েট করে। তারপর সারা দিন ওরা গেম সেন্টার থেকে শুরু করে অন্য শপিং মলে মুভি দেখা, প্রচুর প্রচুর আনন্দ করে। বিভিন্ন গেমের মাধ্যমে উনবকও নিজের পারদর্শিতা দেখায়, হংডোও নিজের পারদর্শিতা দেখায়। তারপর দুজনে একসাথে স্টিম বাথ নেয়, একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। এভাবে ওরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। এখানে হংডো উনবককে বলতে থাকে যে ঝাল কিছু খাওয়ার পর যেরকম মিষ্টি খেতে ইচ্ছা করে, সেরকম অনেকগুলো খারাপ দিনের পর আজকের দিনটা আমার কাছে অনেক সুন্দর। এটা শোনার পর উনবক বলে আমি তো হেরিটেজ জিনিসই বেশি ভালোবাসি, আপনার সাথে টাইম স্পেন্ড করেও আমার খুব ভালো লেগেছে মাস্টার। তারপরে ওরা দুজনে মিলে একসাথে সানসেট দেখে। বাড়ি ফেরার পর উনবক ওকে ধন্যবাদ জানায়। এখানে হংডো বলে তুমি এবার তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, কিন্তু উনবক বলে না, আমি আমার টিচারের ফোন নাম্বার কিভাবে নেব, মানে আমরা বন্ধু কিভাবে হতে পারি। এখানে হংডো বুঝতে পারে ওর অস্বস্তির কথা, তাই জন্য ও নিজের ফোন নাম্বারটা দিয়ে রেখেছিল। তাই উনবক ওকে ঘুরিয়ে ফোন করে, আর তারপরে ওরা দুজনের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। এরপর ও বারবার করে উনবকের ছবিগুলো দেখে কিউট ফিল হয়, কারণ আজকে যখন দুজনে ছবি তুলতে গেছিল উনবকের কাছে এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা দেখে ওর প্রচুর মজা লাগে আর আনন্দে ঢাকা দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে রাত্রিরেও ভালো করে না ঘুমানোর জন্য ওর ডার্ক সার্কেল পড়ে গেছে, কিন্তু মন ওর প্রচণ্ড চনমনে থাকে। তারপর ও নিজের অফিস ক্যামেলিতে চলে যায়, যেখানে বস ওকে দেখলে বলে তুমি কি প্রেমে পড়েছো, তোমার স্টাইল তুমি বদলে এত সুন্দর হয়ে গেছো, তাহলে তো ভালোই হবে। তো এটা দেখে হংডো অবাক হয়ে যায়। তারপরে ওর বসকে দেখি যে হা করে একটা কৌটোর দিকে চেয়ে থাকে। এদিকে আমরা দেখি উনবককে যে এখানে একটা বিষয় খোঁজ করছে, যে মার্ডার কেসটা ঘটেছিল বহু আগে, যেখানে পোড়া মানুষ একজন পাওয়া গেছিল, তার কি খবর। এটা নিয়ে ওর সেক্রেটারি উনা ওকে চিন্তা করতে মানা করে, কারণ পুলিশ বলে 17 বছর আগের ঘটনা, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, মাফ করবেন। তাই বিশেষ কিছু খুব একটা ভালো মতন তথ্য পায় না। এদিকে ওই সময় উনবকের কাছে একটা সাসপিসিয়াস ফোন আসে। তখনই ওরা ওই চোরটাকে একটা জায়গায় যেতে দেখে, যে হেরিটেজ জায়গায় কি ওরা 2 নম্বরই ভাবে মালগুলো বিক্রি করত। সেখান থেকে ওই চোরদের দলের একজনকে পুলিশ অফিসার কিউং আর উনবক দুজনে ধরে নিয়ে আসে। এখানে একটা ফাইটিং সিনও চলে উনবকের সাথে। উনবক জবরদস্ত মারামারি করে। উনবক দূর থেকে সবটা শুনতে থাকে। সেই চোরটা বলে এক্স্যাক্ট মালিকের সাথে আমাদের একটা পয়েন্টে দেখা হয়, আজকেই ছিল সেই মিটিংয়ের দিন। এরপর পুলিশ অফিসার কিউং জিজ্ঞেস করলে ও একটা রেস্টুরেন্টের ঠিকানা বলে, যে রেস্টুরেন্টের সামনেও জুনোকে দেখতে পায়। এদিকে হংহাকের কাছে একটা ফোন আসে কমিক্স কোম্পানি থেকে, যে কমিক্সটা বাতিল করে দেওয়া হয়েছে উল্টোপাল্টা কমেন্টের জন্য। ও তখনই উনার গাড়িটা দেখতে পেয়ে উনার গাড়ির সামনে ওর ফোন নাম্বার নিয়ে নেয়। উনা বিশেষ পাত্তা না দিয়ে চলে যায়। উনাকে বলে আমি পরে কন্ট্যাক্ট করব। উনবগের পর নিজের গ্রাম সিয়ংসানে ফিরে আসে। এদিকে ক্যামিলির মালিক ওকে দায়িত্ব দেয় যে তোমাকেও সিয়ংসান গ্রামে যেতে হবে, আমি একটা জিনিস দেবো সেই জিনিসটা পৌঁছে দিতে। এই জন্য ও এখানে উনবককে ফোন করতে লাগে, কিন্তু ওই গ্রামের ভেতর ফোন থাকলে কোনো নেটওয়ার্ক তো পাওয়া সম্ভব নয়, কারণ সেখানে কেউ কিছু ইউজ করে না। এখানে উনবক বুঝতে পারে যে হংডো হয়তো ওকে ফোন করতে পারে, তাই ফোনের নেটওয়ার্কও কোথায় পাবে। এর জন্য ওদের বাড়ির কেয়ারটেকার জুনহোর মা জোডাইকের কাছে চলে যায়। জোডাই এদিকে রুম থেকে বেরোনোর সময় অদ্ভুত একটা দৃশ্য দেখতে পায়। তারপর আমরা জুনহোকে দেখি যে সাসপিসিয়াসভাবে একটা কাগজ নিয়ে জিজের রুমের ভেতরে চলে আসে। সেখানে ও একটা চিঠি খুলে পড়ে, আর সিয়ংসামে সেকেন্ড ব্রাঞ্চ খোলার কথা বলেছিল যাকে, তার কথা ওর মনে পড়ে যায়। তার জন্য চিরকালই হয়তো কৃতজ্ঞ থাকবে।
তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই হংডোকে, যে ট্রেনে করে সিয়ংসান গ্রামে যাচ্ছে। তো যাওয়ার সময় ও বারবার করে উনবকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু উনবককেও ফোনে পায় না, তাই জন্য এক প্রকারের মন খারাপ করে বসে থাকে। চিয়ংশান গ্রামে আজকে উৎসবের তৈয়ারি চলছে, এখানে রান্না বান্না হচ্ছে। হঠাৎই যখন জোডাইক জুনহোর মা বেরোতে যাচ্ছিল, তখনই চোর চিলবক ওখানে দাঁড়িয়ে থাকে। চিলবক বলে, তুমি আমাকে আগের রাতে দেখেছিলে তাই না? আসলে চিলবক আগের রাতে হাতুড়ি নিয়ে বাইরে বেরিয়ে কিছু একটা করছিল। এখানে জোডাইক পাত্তা না দিয়ে বাইরে চলে আসে, কারণ বাইরে ওর ছেলে জুনহো এসেছিল। জুনহো এখানে মাকে বলে ওর সঙ্গে যেতে, কিন্তু ওর মা রাজি হয় না। বলে, দেখো না, এই বয়স্ক লোকরা আমাদের সাথে কাজের লোকের মতো বিহেভিয়ার করে, যেটা তুমি যোগ্য নও। আমরা এখানে কেন এভাবে পড়ে থাকবো? তুমি ঝুড়িটা আমাকে দাও। ওর মা বলে, তুই কিছুই বুঝিস না, এটা আসলে অ্যাকচুয়ালি ভালোবাসা। এই গ্রামে তুই কোনোদিনই থাকিসনি, তাই ভালোবাসা বুঝবি না। এদিকে উনা একটা তথ্য জোগাড় করে, একটা পেন ড্রাইভ পায়, যে পেন ড্রাইভের মধ্যে ওখানে চোর চিলবককে দেখতে পায়। হঠাৎই চিলবককে দেখে ও বুঝতে পারে চিলবক এসবের সাথে ভালো মতনই জড়িত। এদিকে হংডো চলে আসে শিয়ংশান গ্রামে। শিয়ংশান গ্রামের বাইরের অংশতে বাইরের লোকেদেরকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু ভেতরের অংশে অর্থাৎ গ্রামের গভীরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। হংডো অনেক করে পরিচয় দেয় যে আমি ক্যামিলিও ব্যান্ড থেকে এসেছি, কিন্তু তার সত্ত্বেও গার্ডরা ওকে ঢুকতে দেয় না। তখন ও প্ল্যান করে যে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে ও লুকিয়ে লুকিয়ে যাবে, কিন্তু গার্ডেরা ওকে চিনতে পেরে যায়। যে তখন যখন ও মিথ্যে কথা বলে যে ওনাদের মেয়েদের জন্য আমি ড্রেসিং ম্যান, তা ওরা মুখ দেখে বলে, তুমি আবারও এসেছো, তোমাকে না মানা করলাম। তখন ওকে সিকিউরিটি গার্ডরা বাইরে বের করে দিতে চায়, আর ঠিক সেই সময় উনবক চলে আসে। উনবক যখন সিকিউরিটি গার্ডদের বলে যে উনি আমার ম্যাডাম হয়, আমি আমার নিজের দায়িত্বে ম্যাডামকে নিয়ে যেতে চাই, তখন সিকিউরিটিরা দরজা ছেড়ে দেয় আর হংডোকে ভেতরে যেতে দিতে বাধ্য হয়। এরপর উনবক নিয়ে যায়। উনবক গ্রামের ভেতরে নিয়ে গিয়ে বলে, এটা আমাদের গ্রাম, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। তখন হংডো হাঁ করে গ্রাম দেখতে থাকে, চারিদিকে ঘুরে ফিরে ওর বেশ ভালোই লাগে। এদিকে হংডের মতো নতুন কাউকে গ্রামের ভেতরে ঢুকতে দেখে গ্রামের সকলেই হাঁ করে ওকে দেখতে থাকে। আর এই খবরও চারিদিকে রটে যায় যে উনবকের সাথে একটা সুন্দরী মেয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওকে যেহেতু ইয়াং মাস্টার বলা হতো, সেইটা নিয়েই চারিদিকে চর্চা করে যায়। সব মেয়েরা এটা নিয়ে আলোচনা করতে থাকে। তো এই কথাটা হঠাৎ করে সেরিয়ং এর কানে যায়। যখন গ্রামের মেয়েরা এটা নিয়ে মজা করছে, তখন সেরিয়ং এসে জিজ্ঞেস করে মেয়েটাকে। এই সেরিয়ং এর সাথে উনবকের বিয়ে হওয়ার কথা চলছে। সেরিয়ং জেলাস ফিল করে বলে, মেয়েটাকে কি আমার থেকেও দেখতে সুন্দর? তো বাকি মেয়েরা এটাকে নিয়ে বিশেষ আর কিছু আলোচনা করে না। এরপর হংডো বলে, আমি তাহলে এখন কি করব? উনবক বলে, চলো তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমাকে আমার দাদুর সাথে পরিচয় করিয়ে দেব। তারপর হংডো সেই স্থানে এখানে অপেক্ষা করতে করতে জোডাইকের সাথে দেখা হয়ে যায়। জোডাইক ওকে একটা দাওয়ার মধ্যে বসতে দিয়ে চলে যায়। এদিকে উনবক চলে আসো দাদুকে ডাকার জন্য, আর তার আগে জোডাইকের জন্য হংডো ওদের ট্র্যাডিশনাল একটা সুন্দর ড্রেস পরে বেরিয়ে আসে। হংডোকে দেখে উনবকের মুখ হাঁ হয়ে যায়। ওর সৌন্দর্য দেখে ও কিছু না বলে ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওকে নিয়ে যায় নিজের দাদুর কাছে পরিচয় করাতে। ওর দাদু এখানে একটা গিফট দেয়, যে এই ব্যাগটা আমার বস ক্যামিলিও ব্র্যান্ডের সিইও দিয়েছে। ক্যামিলিও ব্র্যান্ডের সিইও জানতো যে এই ব্যাগের মধ্যে যে গিফটটা আছে সেটা ওই গ্রামের প্রধান অর্থাৎ সোগিয়ন দেখলে নিশ্চয়ই ওকে মানা করবে না ওখানে আর শ্যুট করার জন্য। এরপর ওরা দুজনে গিফটটা দিয়ে চলে যাওয়ার পর এখানে সোগিয়ন গিফটটা খুলে দেখে, যার মধ্যে একটা চাবি ছিল, আর ওই চাবিটার ভেতরে একটা বক্সের চাবি। সেই চাবিটা খোলার পর একটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। 1978-এ প্যারিসে সোগিয়নের সাথে ক্যামিলিও ব্র্যান্ডের সিইও পরিচয় হয়ে দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু যেহেতু ওদের গ্রামের মধ্যে একটা কালচার রয়েছে যে এরকম কিছু করা যাবে না, তাই জন্য এখানে সোগিয়ন বাধ্য হয় রিলেশনটা ভাঙতে। কিন্তু ওকে একটা সুন্দর পেন্সিল ক্যামিলিও ব্র্যান্ডের সিইও গিফট করে, আর এটাই স্মৃতিচিহ্ন হিসাবে রাখে যে এই চাবিটা তুমি রেখে দাও, কখনো যদি দরকার পড়ে আমার কথা মনে পড়ে তুমি ফিরে এসো। ক্যামিলিও ব্র্যান্ডের সিইও এই চাবিটা আজকে পাঠায়, আর এটা নিয়েই মনে মনে ভাবে সোগিয়ন এতদিন পর এলে। এদিকে হংডো এখানে এই নিয়ে কথা বলতে থাকে। উনবক বলে যে আমি এখানে ছবি তুলছি, তুমি এখানে নিজের কাজ সেরে এসো, কোনো অসুবিধা নেই। তখনও দেখতে পায় যে এখানে যারা যারা জন্মেছে তাদের এই কাঠের মধ্যে জন্মের সাল লেখা রয়েছে, এমনকি 2007 সালেরও একটা শেষ জন্মের তারিখও লেখা রয়েছে। এদিকে সোরিয়ং এখানে একা পেয়ে হংডোকে বলতে থাকে যে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক।
তখন জোডাইক বলে যে হংডো হচ্ছে উনবকের টিচার। এখানে সবটাই বলা হয় যে এখানে ওদের রিচুয়ালস অনুযায়ী ওদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন হবে। একজনের নাম লিখে এখানে কাগজে পুড়িয়ে এদিকে উনবক সেটাকে আকাশের মধ্যে উড়িয়ে দেয়, যাতে তার আত্মার শান্তি পায়। ওর বাবার আত্মার শান্তির জন্য সব কিছু করতে পারে। হঠাৎ করে ওর দাদুকেও দেখতে পায়। উনবক নিজের দাদু সোগিয়নের সাথে কথা বলছে। এদিকে উনা এখানে ফোনে আরও জানতে পারে যে ইন্সপেক্টর পার্ক ওকে আরও কিছু পাঠিয়েছে। ঠিক সেই মুহূর্তে ও এখানে হংহাকের এসএমএসটা পায়। হংহাকে কমিকের ছবিগুলো ওকে পাঠায়, যেটা উনার ভালো লাগে। এরপর দুজনের মধ্যে নর্মালি চ্যাট হতে শুরু করে। এখানে হংহাক বলে আমি এই গল্পটা আজকে নতুনভাবে শুরু করছি। তারপর সেরিয়াংয়ের বাবা সেরিয়াং দুজনে মিলে এখানে ওদেরকে অভিবাদন জানিয়ে চলে যায়। ওর বাবাও এখানকার সেকেন্ড কমান্ড ছিল। ওর বাবা এখানে সেরিয়াংয়ের মনের কথা বলে যে আমার মেয়ে তো বহুদিন ধরে উনবককে বিয়ে করতে চায়। এদিকে সুনবক আসছে না দেখে হংডো একটু এগিয়ে গিয়ে দেখতে থাকে, যেখানে উনবকের সাথেও দাদু সোগিয়ন কথা বলে যে লেডি ক্যামেলি এই চিঠিটা পাঠিয়েছে সিয়ংসান গ্রামে একটা শুটিং করার জন্য, কিন্তু আমি এই গ্রামে আর কোনো ঝামেলা নতুন করে সৃষ্টি হোক চাই না। আর একটা জিনিস, লেডি সেরিয়ং তোমার সাথে বিয়ে করতে চায়, তোমার কি ইচ্ছা? ও খুবই ভালো মেয়ে, দয়ালু, বউয়ের জন্য উপযুক্ত। কিন্তু উনবক মানা করে দেয়, বলে আমি আমার বউয়ের ঠিক জোগাড় করে নেবো, এই মুহূর্তে এখন কিছুই ভাবছি না। তার পরের দিন ওরা দুজনেই বাড়ি যায় চুপচাপ করে, কিন্তু হংডোর মাথার মধ্যে উনবকের বিয়ের কথাটা ঘুরতেই থাকে। ও উনবকের দিকে হাঁ করে চেকেই থাকে। আর এখানে উনবককে দেখি উনবক চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে। উনবক যখনই চোখ খোলে ও খেয়াল করে যে হংডো ঘুমিয়ে গেছে, তাই জন্য ও এখানে নিজেকে সামলে ওর জানলার পর্দাটা টেনে দেয়। কিন্তু হংডোর মনের ভেতর খচখচানি চলতেই থাকে যে কিভাবে উনবকের বিয়েও মেনে নেবে, আর কেনই বা ওরা তো এই বিষয়টায় খারাপ লাগছে। তারপরে এখানে ওরা রেস্টুরেন্টের সামনে চলে আসে, যে রেস্টুরেন্টের সামনে ওই মেয়েটিকে আমরা দেখতে পাই। অদ্ভুত দেখতে ওই মেয়েটি এই রেস্টুরেন্টের সাথে যুক্ত। তারপর দুজনে ওই স্থান থেকে বেরিয়ে আসার পর দুজনের পছন্দের কথা জিজ্ঞেস করে কি খেতে ভালোবাসে। আর এদিকে ওই সাসপিসিয়াস মেয়েটা উনবকের সাথে দেখা করতে চলে আসে। তারপরে সিনে দেখি ফ্ল্যাশব্যাকে আসলে উনবককে ওই মেয়েটা এসএমএস করেছিল সিওলে দেখা করার জন্য। আর এখানেই এই পার্ট শেষ হয়।